ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটা হইলো আমরা একটা কন্টিনিউশন পার্ট, সেকেন্ড পার্ট। আমরা যে চ্যাপ্টারটা চলের, কোন চ্যাপ্টারটা চলের, আমরা ক্লাস 10-এর রাজনীতি খণ্ডের, সমাজবিজ্ঞানের রাজনীতি খণ্ডের প্রথম অধ্যায় যেটা ভারতীয় গণতন্ত্র, ওই চ্যাপ্টার চলের। আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তো প্রথমে আগের ভিডিও দেখবা। চ্যানেলে আগের ভিডিও আছে পার্ট ওয়ান না দেখলে পার্ট টুত গিয়ে বেড়াচেরা লাগি যাব। পার্ট ওয়ান পার্ট টু কিতার লাগিয়া, কারণ এক ভিডিও যদি আমি কভার করি অত বড় চ্যাপ্টার, তাইলে কিতা হইব, ভিডিও বেজান লেন্থি হয়ে যাব আর তোমরা বোরিং লাগবো, প্লাস তোমরা দেখিয়া হয়তো আরাম পাইতে না, বুঝতে না, প্রবলেম হইব। এর লাগে দুই পার্টে কভার করছি এটা। আর এটা যদি রিয়েল ক্লাসরুম সিচুয়েশনও করানি যাই আমি বা কেউ করায়, তো এটা আরও একটু বেশি লেসন্স নিয়ে কভার করতে লাগবো। কারণ কি, চ্যাপ্টারটা বহুত বড় চ্যাপ্টার, বোঝার মতো জিনিস আছে অনেক। আর দুইটাই চ্যাপ্টার আছে রাজনীতি খণ্ডত মাত্র, তো বুঝিলাও চ্যাপ্টারের কতখান ওয়েটেজ। তো চলো শুরু করি আজকের ক্লাস। আমরা গত ক্লাসও আমরা এই এতটুকু পর্যন্ত আমরা কভার করা আছিল। আমরা প্রস্তাবনার আদর্শ আর যেন সংবিধানের মধ্যে যে জওহরলাল নেহরুর প্রস্তাবগুলা কীরকম সংবিধান সভা স্বীকৃতি দিছিল, এগুলা জিনিস আমরা বুঝছি। প্লাস আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ইম্পর্টেন্ট ওয়ার্ডস যেগুলো, এগুলোর অর্থ আমরা বুঝছি, ডিটেইলে বুঝছি। তো অতটুকু পর্যন্ত আসলো। আমরা আজকের ক্লাস শুরু হইব এখান থেকে, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। তো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য কইলে আমরা কিতা বুঝি, প্রথমে আমরা বুঝতে লাগবো। যখন আমরা যুক্তরাষ্ট্র কইলে আমরা সাধারণত কিতা বুঝি জানি? যুক্তরাষ্ট্র কইলে আমরা সাধারণত বুঝি আমরা ইউএসএ মানে আমেরিকারে বুঝি আমরা যুক্তরাষ্ট্র কইলে। তো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এখানেও কিন্তু হিসাবে খোয়াও না, আর হিসাবে খোয়াওয়ারও হইতে পারো। যুক্তরাষ্ট্র অর্থ হইল গিয়া, যুক্তরাষ্ট্র তারার আমেরিকাত এমন একটা সিস্টেম আছে। আমেরিকাও আমরার মতো স্টেট, অনেকগুলা স্টেট মিলিয়া আমেরিকা, ঠিক আছে না? এগুলো মনে করো স্টেট। আমরা জেলা 28টা রাজ্য আর 9টা কেন্দ্রশাসিত অঞ্চল, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল লইয়া আমরা দেশ গঠিত। তো তারার হলো ওরকম অনেকগুলা স্টেট মিলিয়া তারার দেশ গঠিত। কিন্তু তারার কিতা সিস্টেম জানি? তারার প্রত্যেকটা স্টেটর আলাদা নাগরিকত্ব আছে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেটর আলাদা নাগরিকত্ব আছে। তারার স্টেট ওয়াইজ সংবিধান ও সময় বিশেষ, স্থান বিশেষ আলাদা আছে। প্লাস তারার এক এক স্টেটর এক এক রকম সিস্টেম আছে। আর তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্টলি কন্ট্রোলে থাকিয়াও নাই, কারণ তারার স্টেট গভর্নমেন্টর স্বাধীনতা আছে, ঠিক আছে? আমরা দেশের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যটা দেখো, আমরা দেশের স্টেট আলাদা আছে, স্টেটও গভর্নমেন্ট আছে, কিন্তু আমরা দেশও একটু বেড়াচেরা আছে। কিতা বেড়াচেরা আছে যেটা গিয়ে তারার থেকে আমরা আলাদা করে, ওটা পড়লে আমরা বুঝিলাম। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে অবগত হওয়ার পূর্বে এটা জ্ঞাত হওয়া দরকার যে যুক্তরাষ্ট্র মানে কি। আসলে যুক্তরাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ ফেডারেশন, এই শব্দটি ল্যাতিন শব্দ ফোরাস থেকে এসেছে, যার অর্থ হলো চুক্তি বা সন্ধি। সুতরাং যুক্তরাষ্ট্র হলো পারস্পরিক সন্ধি অথবা চুক্তির মাধ্যমে কয়েকটি রাজ্যের সমষ্টি। এতে অন্তর্গত রাজ্যগুলো একটি কেন্দ্রীয় সরকারের সার্বভৌম ক্ষমতাকে স্বীকৃতি দেয়। একই সঙ্গে রাজ্যগুলো নিজের স্বকীয়তা ও স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখে। অবশ্য যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিটি অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন রূপ গ্রহণ করে বর্তে আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রধানত ওইটাই যে কতগুলা রাজ্য মিলিয়া কিতা করে কইব আমরা একলগে থাকবো, আর আমরা একটা সেন্টার থাকবো, একটা রাজধানী থাকবো। এখানেও আমরা একটা সব রাজ্য মিলিয়ে একটা কিতা থাকবো, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবো। আর এই সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা কিতা করবো, তার সার্বভৌমত্বরে আমরা স্বীকৃতি দিব, আর সবে মিলিয়ে আমরা এজ এ কান্ট্রি মিলেমিশে থাকবো। ওইটা হইলো তো আমাদের দেশে কী হয়েছে, একটু ভিন্ন সিস্টেম আছে। কিলা ভিন্ন দেখো, অঙ্গরাজ্যগুলো সার্বভৌম ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হস্তে অর্পণ করেছে। আমাদের দেশে, আমরা দেশের প্রত্যেকটা অঙ্গরাজ্য, এগুলো সব অঙ্গরাজ্য, যেমন আসাম আছে, মিজোরাম আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, কর্ণাটকা আছে, মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, আমরা সব এগুলো অঙ্গরাজ্য, সব মিলিয়ে আমরা ভারতবর্ষ গঠিত। তো এই অঙ্গরাজ্যগুলোয় তারা সার্বভৌম ক্ষমতা কেন্দ্র সরকারের, ভারত সরকারের হাতে অর্পণ করছে।
ভারতবর্ষ স্বাধীন হওয়ার পূর্বে ইংল্যান্ডের সংসদ প্রণীত 1935 সালের ভারত সরকার আইনটি আমাদের দেশে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির প্রবর্তন করেছিল। দ্বিস্তরীয় সরকার মানে কেন্দ্র এবং রাজ্য, ক্ষমতার বণ্টন ইত্যাদি নীতির আধারে এই আইন পরাধীন ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করেছিল। আমি আগের পার্টে কইছি যে আমরা ভারত পরিচালনা করার লাগিয়া, আমরা দেশ চালানির লাগিয়া, আমরা দেশ তো ব্রিটিশের আন্ডারে আছিল, তো ব্রিটিশ গভর্নমেন্টে কিতা করছিল 1935 সনে একটা আইন আনছিল। এই আইনটার নাম আসলো ভারত সরকার আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত সরকার আইন। তো এই ভারত সরকার আইনেই যুক্তরাষ্ট্রীয় কিতা আছিল, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আছিল। আর তখন ওই যুক্তরাষ্ট্রীয় সিস্টেম ক্ষমতার বন্টন মানে কিতা দেখো, ক্ষমতার বন্টন করার অর্থ হইল যে ক্ষমতা এক হেডও রইত নাই। এক হেডও মানে মনে করো আমরা দেশে যদি এখন সব ক্ষমতা থাকতো প্রধানমন্ত্রীর হাতে, ইলা নাই না নেই, প্রধানমন্ত্রীরও ক্ষমতা আছে, রাষ্ট্রপতিরও ক্ষমতা আছে, কোর্টেরও ক্ষমতা আছে, স্টেট গভর্নমেন্টেরও ক্ষমতা আছে, সবার মাঝে ক্ষমতা বাটিয়া দেওয়া হয়েছে। তো এটা হইল ক্ষমতার বন্টন, ঠিক আছে না? ক্ষমতার বন্টন এই নীতিগুলা আধারে এই আইন পরাধীন ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করেছিল। এগুলার আধারে 1935 সালে ভারত সরকার আইনে পরাধীন ভারতবর্ষ মানে ব্রিটিশ অধীন ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করেছিল, যার জন্য আমাদের দেশের নতুন সংবিধান কর্তৃক প্রচলিত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিটি ভারতের জনগণের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল না। এর ফলে যখন আমরা সংবিধান বানাইছি, এটা তো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আসলো, এর লাগে এটা আমরা লাগে কোনো নতুন ব্যাপার আসলো না, কারণ 1935 ভারত সরকার আইন যেটা আসলো এটার থেকে অলরেডি আমরা এটার সাথে পরিচিত আসলাম। পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সর্বপ্রথম প্রচলিত হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে। সর্বপ্রথম আমি শুরুতেও কইছিলাম, সর্বপ্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, শুরু করছিল আমেরিকায়, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র। এই কারণে আমেরিকারে কিতা হয় জানি, যুক্তরাষ্ট্রের গৃহভূমি, হোমল্যান্ড অফ ফেডারেশন। আমেরিকাকে কি বলা হয়? আমেরিকাকে যুক্তরাষ্ট্রের গৃহভূমি হয়, হোমল্যান্ড অফ ফেডারেশন হয় আমেরিকারে। ফেডারেশন মানে হলো যুক্তরাষ্ট্র, ঠিক আছে। তো আমাদের দেশের সংবিধান প্রণেতাগণ ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে কানাডা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণ করেছিলেন। এখন দেখো, আমেরিকায় সব আগে সংবিধান তারা যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আনছে। আমেরিকার হোমল্যান্ড অফ ফেডারেশন হয়, যুক্তরাষ্ট্রের বাসভূমি হয়, কিন্তু আমরা দেশে যখন সংবিধান প্রণয়ন করা হয়েছে, আমরা এর আগে তা সংবিধান সমিতি যারা ড্রাফটিং কমিটি আসলা, এরা বিভিন্ন দেশের সংবিধান অনুসরণ করছেন, কিন্তু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য লওয়ার ক্ষেত্রে আমেরিকার সংবিধানরে অনুসরণ না করিয়া আমরা কানাডার সংবিধানরে অনুসরণ করছি। কারণ কিতা দেখো, আসলে আমেরিকার যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিটি ছিল প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। আমেরিকার যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি যেটা, এটা হইল গিয়া ট্রু সেন্স, প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি, মানে তারা এটা রিয়েল, একদম 100% যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি তারা মানিয়া তারা চলে। কিন্তু দেখো, আমরা কিতা করছি, যেখানে অঙ্গরাজ্যগুলোকে অধিক স্বতন্ত্রতা দিয়েছে, তারা অঙ্গরাজ্যরে পুরা ফুল স্বতন্ত্রতা দিয়েছেন। স্বতন্ত্রতা অর্থ হইল স্বাধীনতা, যেন তারা অঙ্গরাজ্য তারার আলাদাভাবে সংবিধানও থাকতে পারে, তারার মানে ফুল পাওয়ার। অধিকন্ত পৃথক সংবিধান ও দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা করেছে তারা। ওই যে আমি আগে খুঁজলাম, সংবিধান আলাদা, দ্বৈত নাগরিকত্বের মতলব হইল গিয়া, একটা যদি অঙ্গরাজ্য থাকে তো একজন মানুষ ওই অঙ্গরাজ্যের নাগরিক হইব, লগে হইয়া হ্যাঁ আমেরিকার নাগরিক হইব, মানে তার ডাবল থাকবো নাগরিকত্ব। আমরা দেশে দেখেছেন, আমি আসামও থাকি, মনে করো যে আমি আসামের নাগরিক আর আমি ভারতেরও নাগরিক, মাতো গেলে তো ওলাও নানি, আমি আসামও থাকি, আসামের নাগরিক নানি আর ভারতেরও নাগরিক। কিন্তু আমরা দেশে ইলা সিস্টেম নাই, রাজ্যর কোনো নাগরিকত্ব নাই। আসামের নাগরিক হই, আমি আসামও থাকি, ওয়েস্ট বেঙ্গল থাকি, আমি গুজরাট থাকি, মহারাষ্ট্র থাকি, কাশ্মীর থাকি, কর্ণাটকার থাকি, তামিলনাড়ুর থাকি, কেরালার থাকি, যেসা জায়গার থেকে আমি হইলাম গিয়া ভারতের নাগরিক, ঠিক আছে না? আমরা দেশে একটাই নাগরিকত্ব, এটা হইলো ভারতের নাগরিকত্ব। তারার কিন্তু এলা সিস্টেম নাই। আমাদের সংবিধান প্রণেতারা একটা কথা বুঝতে পেরেছিলেন যে নতুন করে জন্মলাভ করা ভারতবর্ষ যদি অঙ্গরাজ্যগুলোকে অধিক স্বতন্ত্রতা প্রদান করে এবং আমেরিকার মতো দ্বৈত নাগরিকত্ব স্বতন্ত্র সংবিধান ব্যবস্থা প্রণয়ন করে, তাহলে জাতীয় সংহতি ও অখণ্ডতা শক্তিশালী করা সম্ভব নাও হতে পারে। আমরা যদি
আমরা সংবিধান প্রণেতা করে চিন্তা করছেন যে আমরা দেশ নতুন নতুন স্বাধীন হয়েছে, এখন যদি আমরা অঙ্গরাজ্যরে আলাদাভাবে তারা স্বাধীনতা দিলাইতে কিতা হইতে পারে, কালকে উঠে তারা কইতে পারে না আমরা ভারতের লোকে নাই, আমরা আলগা দেশ হইয়া আমরা যে দেশের অখণ্ডতা এটা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য তারা আমেরিকার সংবিধানের পরিবর্তে কানাডার সংবিধানের অনুসূত নমনীয় শিথিল যুক্তরাষ্ট্র ব্যবস্থার অনুকরণে ভারতবর্ষে এক ব্যতিক্রমী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করেছেন। এর লাগিয়ে কানাডার যেটা সিস্টেম আছে, কানাডার এটা সিস্টেম হইল গিয়া মানে পুরা একদম স্ট্রিক্ট যুক্তরাষ্ট্রীয় নয়, কিছু নমনীয় আছে, কিছু স্ট্রিক্টও আছে, শিথিলও আছে। এই ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটারে ফলো করিয়া আয়ের পরে তারা দিমাগ লাগাইয়া গীতা করছেন একটা ব্যতিক্রমী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করছেন আমরা সংবিধানও। আসলে আমেরিকার আদর্শে আমাদের দেশে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন না করার ফলে সংবিধানের কোথাও যুক্তরাষ্ট্র শব্দটি উল্লেখ নেই। তার পরিবর্তে সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে ভারতবর্ষকে রাজ্যসমূহের সংঘ বলে ঘোষণা করা হয়েছে। আমরা সংবিধানে কোনো জায়গায় যুক্তরাষ্ট্রীয় হইয়া লেখা নাই, এই শব্দ পাইতাই নাই। ফেডারেশন শব্দ আমরা সংবিধানের কোনো জায়গায় পাইতাই নাই। এর পরিবর্তে সংবিধানের প্রথম অনুচ্ছেদ যদি পড়িয়া চাও, সংবিধান যদি তোমরা কোনোদিন না দেখিয়া থাকো, গুগলও দেবাই, তোমরা তো মোবাইল সবের হাতে আছে, গুগলও দেবাই গিয়ে সার্চ করবা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এরপরে তুমি যে ভাষায় দেখতে চাও, ইংলিশ হইলে ইংলিশ লেখবাই, বাংলা হইলে বাংলা লেখবাই, আসামিস হইলে আসামিস লেখবাই, লেখিয়া PDF লেখবাই, লেখিয়ে সার্চ করবাই, দেখবা PDF ফাইলে যাব ডাউনলোড করবাই, করিয়া 1 নম্বর অনুচ্ছেদ খুলবাই, খুলিয়া গিয়া দেখবাই লেখা আছে ইউনিয়ন অফ স্টেট ইন্ডিয়া শ্যাল বি অ্যান ইউনিয়ন অফ স্টেটস। ভারত হইল রাজ্যসমূহের সংঘ, কতটা রাজ্য মিলিয়া এই রাজ্যের সংঘ হইল আমরা দেশ ভারত, মানে সব রাজ্যের একটা ইউনিয়ন। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র অথবা বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে একটি যুক্তরাষ্ট্রে যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার বেশ কয়েকটি বৈশিষ্ট্য বর্তমান থাকা সত্ত্বেও আমাদের দেশের শাসন ব্যবস্থাকে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা যায় না। এখানে এক কেন্দ্রীয় সরকারের অনেকগুলো বৈশিষ্ট্য একাত্ম হয়ে আছে। দেখো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উল্টা হইল এক কেন্দ্রীয় সরকার। এক কেন্দ্রীয় সরকার হইল এন রাজ্য আলাদা কোনো গফ নাই, এক কেন্দ্র থাকবো, এক কেন্দ্রর এক সরকার থাকবো। এই সরকারে পুরা যত বড় দেশ থাকুক এই দেশকে পরিচালনা করব, আর সবে এই সরকারের কথা মানতে লাগবো, মানে পুরা ফুল পাওয়ার থাকবো কেন্দ্র সরকারের। আপনার দেশে দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অনেক বৈশিষ্ট্য আছে। আমরা আলাদা স্টেট আছে, স্টেটও আলাদা গভর্নমেন্ট আছে, সেপারেশন অফ পাওয়ার আছে, ক্ষমতার বন্টন আছে, কিন্তু এর বাদেও আমরা দেশও এক কেন্দ্রীয় সরকারেরও বেজান বৈশিষ্ট্য আছে। এর লাগে আমরা যেটা যুক্তরাষ্ট্রীয় সিস্টেম এটা বহুত ব্যতিক্রম ধর্মী যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, এমন দিমাগ লাগাই শুন না নি যেন পৃথিবীতে আর কোনো জায়গায় গিয়ে তুমি এলা সিস্টেম পাইতে না যুক্তরাষ্ট্রীয় না এক কেন্দ্রীয়। আমরা পুরা এক কেন্দ্রীয় নয়, পুরা যুক্তরাষ্ট্রীয় নয়। ফলে সংবিধান প্রণেতা পণ্ডিত মণ্ডলী আমাদের দেশের শাসন ব্যবস্থাকে অর্ধ যুক্তরাষ্ট্র বলেছেন। আমরা এর লাগিয়ে এই আমরা দেশের শাসন ব্যবস্থাটা কি তা কয় আধা যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, ব্যতিক্রমী যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, কেন্দ্রীভূত যুক্তরাষ্ট্রীয় সিস্টেম, এগুলো বিভিন্ন জনে বিভিন্ন নামে এটার নাম দিয়া তখন। আর কেউ কখন গঠনে যুক্তরাষ্ট্র কিন্তু আদর্শে এক কেন্দ্রীয়। আমরা গঠনে যুক্তরাষ্ট্র, হ্যাঁ রাজ্যের সঙ্গ, কিন্তু আমরা আদর্শ কিতা এক কেন্দ্রীয়, আমরা এক কেন্দ্রর আন্ডারে চলি। তো এইরা বিভিন্ন জনে বিভিন্ন নামে অভিহিত করছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো আমাদের যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যগুলোর অসংলগ্ন হওয়া অথবা আলাদা হয়ে যাওয়ার অধিকার নেই। আমেরিকার জেলা সিস্টেম আছে, তারা অঙ্গরাজ্য চাইলে রইতে পারবো, না চাইলে আলাদা হয়ে যাইতে পারবো। আমরা এনো এলা সিস্টেম নাই। আমরা এনো হালকা উঠে যদি কোনো স্টেটে হয় না আমি হালকা হয়ে যেতাম, আমি ভারতের লোকে রইতাম না, এটা হইতো না। সংবিধানে তারা অতখান স্টেট গভর্নমেন্টের অতখান অধিকার দিয়ে দিছে না। দেশের সীমানা বা ইন্টারন্যাশনাল বর্ডার, নতুন রাজ্যের গঠন, এগুলা বিষয় কিতা, এগুলা কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো শুধুমাত্র কেন্দ্র সরকারের ক্ষমতার অধীন, কেন্দ্র সরকারে ডিসাইড করতে পারে, রাজ্য সরকারে এগুলা ডিসাইড করতে পারে না। তৎসঙ্গে তোমরা জানার লাগে হইয়া রাখি আমরা দেশের কোন সরকারের কতখান পাওয়ার আছে এই হিসাবে 3টা লিস্ট আছে, ঠিক আছে না? 3টা লিস্ট কেতার লাগিয়া, একটা হইলো সেন্ট্রাল গভর্নমেন্টের কিতা পাওয়ার আছে, ওটা সেন্ট্রাল লিস্ট বা ইউনিয়ন লিস্ট। আরেকটা আছে স্টেট গভর্নমেন্টের কিতা পাওয়ার আছে, এটা এরকম স্টেট লিস্ট। আর আরেকটা আছে দুনো সরকারের এই বিষয়ে মানে মতামত দেওয়ার বা আইন প্রণয়ন করার বা এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আছে, এটা এখন কনকারেন্ট লিস্ট। বাংলায় আমি কই একটা সেন্ট্রাল লিস্ট যেটা ইউনিয়ন লিস্ট, যেটা এখন কেন্দ্র তালিকা,
স্টেট লিস্টে এখন রাজ্য তালিকা আর কনকারেন্ট লিস্টে এখন যৌথ তালিকা। বুঝা গেছেন? যৌথ তালিকার অন্তর্গত বিষয় যেমন একটা আমি তোমরা কই একটা, যেমন কেন্দ্র তালিকার অন্তর্গত যদি কই আমরা, যেমন রেল হইল গিয়ে সম্পূর্ণ কেন্দ্র সরকারের আন্ডারে। দেখিও রেলের মধ্যে স্টেট গভর্নমেন্টের কোনো ধরনের কিছু হস্তক্ষেপ নাই। বা ইন্টারন্যাশনাল বর্ডারও কোনো দিন দেখছেন স্টেট গভর্নমেন্টের পুলিশ দাঁড়ানিত, আসাম পুলিশ কোনো দিন দাঁড়ানি দেশ লাইন কোনো বর্ডারও গেলে না দেখবা সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ফোর্স আসেনি কেন, বা আরও বিভিন্ন বিষয় যেটা কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার। স্টেট রাজ্য তালিকা যেমন দেখো রাজ্যের ছোটো ছোটো ব্যাপার আছে, যেমন নদীর বাঁধ ভাঙ্গি গেল, ভাঙ্গার পরে কিতা হইল, এটা আবার গড়ার লাগিয়া রাজ্য সরকারের কিতা হস্তক্ষেপে এটা কিতা হইব গড়িয়ে উঠবো। ঠিক আছে, এগুলো হইল বা গ্রামের ভিতর ছোটো ছোটো রাস্তা নির্মাণ, বিভিন্ন ধরনের খাত যেগুলা, এগুলোর মধ্যে রাজ্য সরকারের ইয়ে থাকে। যৌথ তালিকার অন্তর্গত বিষয় যেমন দেখো তোমরা যে স্কুলে পড়ো, শিক্ষা ব্যবস্থা যেটা, এটা হলো একটা উদাহরণ যৌথ তালিকার। শিক্ষা ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্টও হস্তক্ষেপ করবো আর স্টেট গভর্নমেন্টও দুজনে মিলিয়ে হস্তক্ষেপ করতে পারবা। তো এটা হইল গিয়া কিছু বিষয়, এটাই আমরা দেশের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যেরও দর্শায়। আর ক্ষমতার যে বন্টন করা হয়েছে, ক্ষমতা কীরকম বাটা হয়েছে, এই জিনিসটারও আমরা বুঝতে পারি। অন্য যুক্তরাষ্ট্র ব্যবস্থায় যেমন রয়েছে, আমাদের দেশীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যসমূহের জন্য স্বতন্ত্র সংবিধান ব্যবস্থা নেই। আমরা সংবিধান আলাদা নাই স্টেটের লাগিয়া, আমরা এক সংবিধান, এটা হলো ভারতের সংবিধান। সমগ্র ভারত যুক্তরাষ্ট্রের জন্য একখানি সংবিধান এবং সেই সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অন্য যুক্তরাষ্ট্রের বিপরীতে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অধিক ক্ষমতাশালী। অন্যান্য যুক্তরাষ্ট্রের জেলা থাকে কেন্দ্র সরকারের ক্ষমতা থাকলেও স্টেটের কিতা থাকে স্বতন্ত্র ক্ষমতা থাকে। আমরা এই নইলা নাই, রাজ্য সরকারের উপরে কেন্দ্র সরকারের দস্তুর মতো কিতা থাকে ক্ষমতা, মানে দস্তুর মতো প্রভাব থাকে আর কি। কেন্দ্র সরকার চাইলে রাজ্য সরকারের মানে কমপ্লিটলি নাইও করে দিতে পারবো, অতটুকু পাওয়ার থাকে। মানে আন্দোলনায় প্রয়োজন বিশেষে যদি কোনো কারণে দরকার পড়ে তখন। যদিও সংবিধানে 3টি স্বতন্ত্র সূচির মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে, অঙ্গরাজ্যগুলোর রাজ্যপালদের নিযুক্তির প্রক্রিয়া ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় চরিত্র পরিলক্ষিত হয় না। রাজ্যপাল একটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। আমেরিকায় যেমন রয়েছে, ভারতবর্ষে তেমন দ্বৈত নাগরিকত্ব ব্যবস্থা নেই। একজন নাগরিক কেবল ভারতবর্ষের নাগরিক, তিনি অন্য কোনো অঙ্গরাজ্যের নাগরিক হতে পারবেন না। এমন নানা কারণে ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যতিক্রমধর্মী যুক্তরাষ্ট্র। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এই ব্যতিক্রমধর্মী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ভারতবর্ষে প্রবর্তন করার মূল কারণ হলো দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে সুরক্ষিত করা। অবশ্য ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংশোধন সাধন করে অঙ্গরাজ্যগুলোকে স্বতন্ত্রতা প্রদান করবার দাবি নানা সময় উত্থাপিত হয়ে এসেছে। এ ধরনের দাবির ভিত্তিতেই 1983 সালে সরকারি আয়োগ গঠন করা হয়েছিল। ভারতবর্ষে প্রতিনিয়ত সংগঠিত কেন্দ্র ও রাজ্য সংঘাত নিরাময়ের জন্য কেন্দ্রীভূত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা খানিকটা পরিবর্তন সাধন জরুরি হয়ে পড়েছে। এটা বর্তমান সময়ের দাবি বলে বিবেচিত হচ্ছে। এখন দেখো কিতাব ব্যাপার হয়েছে, আমরা দেশের আমি তোমরা যেরকম কইছি আগেও ডুয়েল সিটিজেনশিপ নাই, দ্বৈত নাগরিকত্ব নাই, সব নাগরিক হইলে ভারতেরও নাগরিক তাই। আর দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে কিতা করে, প্রত্যেক রাজ্যতে একজন রাজ্যপাল তখন তোমরা নিশ্চয়ই দেখছো, তাই নইলে গিয়া কেন্দ্র সরকারের প্রতিনিধি। আজ যদি রাজ্য সরকারে এমন কোনো কাম করে যেটায় কিতা করে দেশের অখণ্ডতা সার্বভৌমত্বরে হানি করে বা দেশের সংবিধানরে অমান্য করিলায়, লগে লগে রাজ্যপালে কিতা করবা, রাজ্যপালে চিঠি পাঠাই দিবা রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি হইলে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টর একজন অঙ্গ, ঠিক আছে নেন। তো এই রাজ্যপালের সঙ্গে সঙ্গে কিতা করবা জানি, এই রাজ্যত জরুরিকালীন অবস্থা ঘোষণা করে দিবা, করিয়া স্টেট গভর্নমেন্টের পাওয়ার পুরা সিজ করে দিবা। আর তখন এই রাজ্য কিতা হইব, এই রাজ্য রাষ্ট্রপতির আন্ডারে থাকবো, আর পরে ইনডাইরেক্টলি এটা কিতা হয়ে যাব কেন্দ্রের হাতে যাইব গিয়া। তো অতটুকু হইল পাওয়ার। আমরা রাজ্যপাল হইলা কেন্দ্র সরকারের তাই একজন প্রতিনিধি হিসাবে, তাই প্রত্যেক রাজ্যতে একজন রাজ্যপাল আসেন, ঠিক আছে। তো এইগুলা বিষয়ে কিতা দর্শায়, এইগুলা বিষয়ে আমরা দর্শায় যে এটাই যে আমরা দেশও এক কেন্দ্রীয় সরকার আছে, কিন্তু এবার উল্টা দিকে দেখতে গেলে রাজ্য সরকারও আছে, কেন্দ্রীয় সরকারও ব্যবস্থাতে রাজ্য সরকার থাকে না। এর লাগে আমরা এটা মানে একটা পিকুলিয়ার টাইপ অফ ফেডারেশন, ব্যতিক্রমধর্মী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা। প্লাস দেখো
অন্যান্য জায়গার মতো আমরা এখানেও সময় বিশেষে কিতা হয় কোনো স্টেটও দাবি উঠিয়া থাকে এটা যেন আমরা রাজ্যরে আরও অধিক স্বতন্ত্রতা প্রদান করা হোক। তো এটা স্বাভাবিক, অত বড় দেশ হইলে দাবি তো উঠব। এরপরেও আমরা দেশের অখণ্ডতা বহুত শক্তিশালী, যেটা অন্য কানো দেখা যায় না সাধারণত। তো সময় সময় যে দাবি উঠে, দাবির ব্যাপারে চিন্তা করার লাগে 1983 সালে সরকারি আয়োগ কই একটা আয়োগও গঠন করা হয়েছিল। তো এই বিষয় বিবেচনা করার লাগিয়া ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রকে রাজনীতি বিজ্ঞানের পণ্ডিতগণ বর্তমানে একটা নতুন নামে চিহ্নিত করতে উৎসুক। তাদের ধারণা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কেন্দ্র ও রাজ্যের সহযোগিতার উপর মূলত নির্ভরশীল, তাই এই যুক্তরাষ্ট্র হলো সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে যারা রাজনীতিবিদ আছেন, রাজনীতিক পণ্ডিত আছেন, তারা এই ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তারা কইরা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টে যত একজন আরেকজনের লোকের সহযোগিতা করিয়া কাজ করবা, অত আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা সুন্দর হইয়া চলব। তো এইটারে তারা নাম দিয়েছেন নতুন করিয়া সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র, কোঅপারেটিভ ফেডারেশন। আচ্ছা, অতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমরা ফেডারেশন কিতা বুঝি লাইছি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিতা বুঝি লাইছি, এক কেন্দ্রীয় কিতা বুঝি লাইছি, আরও বিধান ছোটোখাটো জিনিস আমরা বুঝছি। এখন আমরা রইল গিয়া আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বুঝবো। আমরা দেশে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র আছে। সংসদীয় গণতন্ত্র কিতা, সংসদ কিতা, তোমরা সাংসদ শুনছ নাম, আমরা সাংসদ হয়তো অনেকে না শুনছ, এমপি শুনছ নি? এমপি নিশ্চয় শুনছ। আমরা একজন মানুষের ভোট দিই না নি, 5 বছর পরে ভোট হয়, অমুক এমপি হয়ে গেছেন, অমুক এমএলএ হয়ে গেছেন। হ্যাঁ, রাজদীপ রায় এমপি হয়েছেন, কৃপানাথ মাল্লা এমপি হয়েছেন, তারপরে পরিমল শুক্লবৈদ্য এমপি হয়েছেন। তো এমপি শুনছো তোমরা। এই এমপিরে কয়, এমপির ফুল ফর্ম হইল এম ফর মেম্বার, পি ফর পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট, আর বাংলায় সাংসদ হয়। বুঝা গেছে না? তো সাংসদ আর সংসদ দুটা শব্দ এক নাই। সংসদ কিতা, এই যে সাংসদ তোমরা ভোট দিছো, তোমরা দিছো না মানে যারা ভোটাধিকার আছে এরা ভোট দিছে, দিয়া এই সাংসদরে নির্বাচন করছে, যারে হোক রামশ্যাম যদু মধু, যারে হোক নির্বাচন করছে। এই সাংসদ যেরকম নির্বাচন করা হয়েছে এখান থেকে, এরকম দেশের সব কেন্দ্র থেকে একজন সাংসদ নির্বাচন করা হয়েছে। এই সব সাংসদ মিলিয়া কিতা করবা হোসেন, এই সব সাংসদ মিলিয়া দিল্লিত আমরা রাজধানী যাইবা। এরা হইলে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টর, এমপি হইলে সেন্ট্রাল গভর্নমেন্টর, এমএলএ হইল স্টেট গভর্নমেন্টর, বেড়া লাগিও না, এমপি হইল সেন্ট্রাল গভর্নমেন্টর। তো এরা দিল্লি যাইবা, রাজনীতি দেশের রাজধানী দিল্লিতে নেন, দিল্লি যাইবা গিয়া ওখানেও একটা কিতা আছে, ওখানেও একটা বড় গড় আছে, ঠিক আছে নেন, ও গড়ও হেরা যাইবা। গিয়া কিতা করবা, এই দেশ যেন সংবিধান মানিয়া কিলা পরিচালনা করা হইতো এই ব্যাপারে আর পাবলিক ইন্টারেস্ট, আমরা তো প্রতিনিধি না নিয়ে আমরা এরা ভোট দিয়ে বানাইছি, খুশি না অমুকরে আমরা মানছি, এই নিয়ে আমরা শাসন কার্যে অংশগ্রহণ করতে আমরা রইয়া মানুষের ইন্টারেস্টে, তাই তান এরিয়ার মানুষের ইন্টারেস্টে তাই গুরুত্ব দিয়া এখানেও এরার মতামত তুলিয়া ধরতা এখানেও গিয়া, ঠিক আছে না? ওই যে সব মানুষ মিলিয়া যে জায়গাত যায় গিয়া শাসন ব্যবস্থার লাগিয়ে একটা কিতা করেন, শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করেন। এই জায়গাটারেও কয় সংসদ, শর্টকাট সোজা ভাষায়। এখানেও কিতা করা হয়, এখানেও যে পার্টির বেশি মানুষ জিতইন, বেশি মেম্বার জিতইন, এরা সরকারও গঠন করে। যারা কম জিতইন এরা সরকার গঠন করতে পারেন না, এরা সরকারের অঙ্গ হইন না, এরা খালি এমপি থাকেন। জিত্রা পার্টির মাঝেও সারা মন্ত্রী হইন না, কিছু এমপি থাকেন। তো সব মিলিয়া হইল গিয়ে আমরা সংসদ, এরা সংসদের অঙ্গ। এই সংসদে কিন্তু দেখো খালি এরা নাই, এই সংসদও এরা আছেন, লগে আরও মাঝে দিয়ে আরেকটা ইলেকশন হয়, এটা আমরা জানি না, এটা ইনডাইরেক্ট ইলেকশন হয়, আমরা সবে টের পাই না। এটারে সেই ইলেকশনের মাধ্যমে আরেকটা গড় আছে, হিনও আরও কিছু মানুষ আসেন, হেরাও ডিসিশন নয়। তো এই যে দুইটা গড়, এমপিটারে আমরা পাঠাইলাম, এরা একটা গড়ও যায়,
আরও কিছু মানুষের ইনডাইরেক্টলি সিলেকশন করিয়া আরেকটা ঘর বানানি হয়েছে, আরেকটা ঘর কেতালাই বানানি হয়েছে। এই ঘরের মানুষ এটা বেড়াচেরা করেননি, ও ঘরের এরা কিতা কথা খেয়াল রাখতা এতালাই বানানি হয়েছে। ও দুঘর মিলাইয়া আর তৎসঙ্গে আমরা ভারতবর্ষের রাষ্ট্রপতি যে আছেন, রাষ্ট্রপতি তো চিনো তোমরা, রাষ্ট্রপতিরে মিলাইয়া একলগে হওয়ায় সংসদ, এই তিনটা জিনিসের ব্যাপার বুঝিও। যারারে আমরা ভোট দিয়ে পাঠাইলাম এরা যেন যাইন গিয়া যে মিটিং করো যে করো ই করে হয় লোকসভা, সহজ ভাষায় বুঝিও। তারা এনে সভা করেন না নিয়ে লাগে এখানে লোকসভা হয়। আর যে সভা আরেকটা কইসলাম না নিয়ে এরা খেয়াল রাখে এই সবার হয় রাজ্যসভা। তো কইসলাম না নিয়ে এরা খেয়াল রাখে, তো এরারে খেয়াল রাখে মানে এখান বড় গড় না নি, তো বড় গড়ে আমরা কিতা কইতাম পারবো উচ্চ কক্ষ মানে রুম, আপার হাউস। আর এরা তো তোলা তোলে না, এরারে হেরা খেয়াল রাখেন এর লাগে এরা নিম্ন কক্ষ লোয়ার হাউস। তো আরও দুইটা নাম আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, আরও নাম আছে, এটা তোমরা এখন অতটা জানার প্রয়োজন নাই। তো লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি মিলিয়ে হইল ভারতের সংসদ। এই সংসদে কিতা করে, এই সংসদের মাঝে আমরা যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমরা যারা ভোট দিলাম এরা গিয়া কিতা কররা আমরা রইয়া শাসন ব্যবস্থায় অংশগ্রহণ কররা। তো আমরা যে গণতন্ত্রটা, ভারতবর্ষের যে গণতন্ত্রটা কীরকম গণতন্ত্র হইল চিন্তা করেছেন। গণতন্ত্র হইল জনগণের শাসন, আমরা কোনো শাসন করা যেই আর নিন না, আমরা প্রতিনিধিদের নির্বাচন করি আর এই প্রতিনিধি যাইতরা গিয়া সংসদ গিয়া আমরা রইয়া শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ কররা। আর এতে গিয়ে আমরা দেশের গণতন্ত্র কিতার এস্টাবলিশ হর, গণতন্ত্র প্রতিষ্ঠিত হর। এর লাগিয়া সংসদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হর। এর লাগিয়া আমরা দেশের গণতন্ত্রের কয় সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইংলিশে কই। তো এখন আমরা বই যেটা দেওয়া আছে ডিটেইল পড়ি, দেখো কিতা দেওয়া আছে। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র বিষয়ে আলোচনা করবার পূর্বে আমাদের জেনে রাখা ভালো সংসদীয় গণতন্ত্র কী। সংসদীয় গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে জনপ্রতিনিধি দ্বারা গঠিত একটি সংস্থার হাতে শাসনের সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে। ওই যে আমি তোমরা খুঁজলাম না নি, আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি আর তার উপরে আমরা দেশ পরিচালনার, দেশ শাসন করার ক্ষমতা আমরা দিয়ে দিলেই। জনপ্রতিনিধি সহ গঠিত এ ধরনের সংস্থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রে কংগ্রেস বলা হয়। ভারতবর্ষ, ইংল্যান্ড প্রভৃতি দেশে সংসদ বলা হয়। এই যে জনপ্রতিনিধি আরও দেশও আছে, আমেরিকা তো ইলেকশন হয়, ইংল্যান্ডও হয়। আমেরিকা তারা যেন এই যে আমরা যে লাই করে সংসদ কই, তারা মানে নাম বদলায়, তারা কংগ্রেস কইন। আর ইংল্যান্ডেও সংসদ কইন, আমরাও সংসদ কই। ইংল্যান্ডের লোকে আমরা কিছু মিল আছে এখানে, তারা আমরা দেশের 200 বছর শাসন করছে না, তো কিছু তো ছাপ আছে তারা আমরা দেশের শাসন ব্যবস্থা। তো ভারতবর্ষের সংসদ দুটি সদন নিয়ে গঠিত। এই যে আমি খুঁজলাম দুইটা হাউস আছে, দুইটা কক্ষ আছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা। তো এই রাজ্যসভা এবং লোকসভা নামক দুটি সংসদ সহ ভারতে রাষ্ট্রপতি ও ভারতের সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতের সংসদ গঠিত হইল রাজ্যসভা, লোকসভা আর ভারতের রাষ্ট্রপতি মিলাইয়া। মোটের উপর সংসদকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত হয়, সহজ অর্থে তাকে সংসদীয় গণতন্ত্র বলে। সংসদের গুরুত্ব দিয়ে সংসদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয় দেশের লাগি নাম সংসদীয় গণতন্ত্র। সিম্পল প্রশ্ন হইলে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা কীরূপ গণতান্ত্রিক ব্যবস্থা? সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। কেন ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থাকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়? ভারতবর্ষের সংসদের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়, এই কারণে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়। সিম্পল লেখলে 100% ফুল মার্ক পাইবে, চিন্তার কোনো কারণ নেই। তো এরপরে হইল গিয়া স্বাধীনতার পরবর্তীকালে সংবিধান অনুসারে ভারতবর্ষে প্রচলিত সংসদীয় গণতন্ত্র জনগণের নিকট বিশেষভাবে দায়বদ্ধ এমন সরকার গঠন করেছে। সংবিধান প্রণেতাগণ আমাদের সংবিধানে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করার ক্ষেত্রে ইংল্যান্ডের সংবিধানকে বিশেষভাবে অনুকরণ করেছিলেন। সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় সরকারের ব্যাপারে আমরা দেশের সংবিধান প্রণেতাগণ কিতা করছেন, ইংল্যান্ডের সংবিধানে আমরা অনুকরণ করা হয়েছে করিয়া। অবশ্য 1935 সালের ভারত সরকার আইন সীমিত রূপে পরাধীন ভারতবর্ষের সংসদীয় সরকার পদ্ধতির সূচনা করেছিল। ভারত সরকার আইনেও কিতা করছিল, সীমিত রূপে লিমিটেড ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষ তো সংসদীয় সরকার পদ্ধতির সূচনা করছিল। যদিও ইংল্যান্ডের সংসদীয় পদ্ধতির প্রভাব আমাদের সংবিধানের উপর পড়েছিল, তবুও সংবিধান প্রণেতারা অন্ধভাবে ইংল্যান্ডের সংবিধানকে অনুকরণ না করে ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা তথা পরিবেশের দিকে দৃষ্টি রেখেছিলেন এবং সকল বিষয়কে ভারতীয়করণ করে তবে সংবিধানের পাতায় স্থান দিয়েছিলেন। ফলে ভারতের সংসদীয়
গণতান্ত্রিক পদ্ধতিটা খানিকটা ব্যতিক্রমধর্মী হয়েছে। ইংল্যান্ডের সংবিধানে আমরা অনুকরণ করলেও অ্যাকচুয়ালি অনুকরণ না, এটার অনুসরণ করি করিয়া আমরা ডাইরেক্টলি যেন অন্ধভাবে তারার সিস্টেম ডাইরেক্টলি কপি করছি না করিয়া আমরার দেশের যে সংস্কৃতি আছে, আমরার দেশের যে ঐতিহ্য আছে, আমরার দেশের যে পরিবেশ আছে, এটার লগে খাপ খায় ওই হিসাবে আমরা মডিফাই করিয়া আমরা এটার কিতা করছি, আমরা সংবিধানও স্থান দিছি। তুমি যদি বাইরেতে গিয়া মনে করো কোনো একটা দেশের যে কোনো একটা কুকুর হোক বা ফাঁকি হোক, একটা ব্রিড মানে হইলো বাচ্চা, তোমার দেশও আনো, তো তোমার দেশও আনিয়া তুমি ফইলা তোমার দেশের পরিবেশের লগে তারে অ্যাডজাস্ট করাইতে লাগবো। পরিবেশের লগে যদি অ্যাডজাস্ট না করিতে হে তোমার দেশও বাঁচতে পারতো না, চলতে পারতো না। আমরা যদি ইংল্যান্ডের সিস্টেম আনি ডাইরেক্টলি আমরা সংবিধান ঢুকাই দিতে, এই সিস্টেম আমরা চলতো না, কারণ আমরা দেশের মানুষে আরাম পাইতে না। আমরা দেশের মানুষও ওই লাগে আমরা সব, কারণ আমরা রাজতন্ত্র নয় গণতন্ত্র, আমরা জনগণেরই ফুল পাওয়ার, সব থেকে বেশি পাওয়ার। তো আমরা দেশের পরিবেশের লগে খাপ খায়, আমরা সংস্কৃতির লগে খাপ খায় ও হিসাবে মডিফাই করি আমরা সংবিধানও স্থান করা হয়েছে। এই জিনিসগুলারে ভারতীয়করণ করা হয়েছে, হওয়ার যেন এইটা হইল ভারতীয়করণ, ইন্ডিয়ানাইজেশন। ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের মূল পার্থক্য অনুধাবনযোগ্য। প্রথমত, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র প্রধানত গণরাজ্য, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র গণরাজ্য নয়। ইংল্যান্ডের মতো আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান পুরুষানুক্রমে নির্বাচিত হন না। ইংল্যান্ডের রাজা নতুবা রানীর বিপরীতে আমাদের রাষ্ট্রপতি জনগণ কর্তৃক নির্বাচিত ব্যক্তি। দ্বিতীয়ত, ভারতবর্ষের সংসদের উচ্চ সদন রাজ্যসভা গঠন এবং ক্ষমতা ইংল্যান্ডের উচ্চ সদন হাউস অফ লর্ডস এর চেয়ে বহুলাংশে পৃথক। তৃতীয়ত, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সংসদ অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভারতবর্ষের সংসদ ততটা শক্তিশালী নয়। মোট কথা, ভারতবর্ষের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে সংবিধান প্রণীত হয়েছে। এটা বহুত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন দেখতে পারো তোমরা, যে ইংল্যান্ডের গণতান্ত্রিক ব্যবস্থা আর ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পার্থক্য কী। তো দেখো, ইংল্যান্ডের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদিও আমরা ওখান থেকে অনুসরণ করছি তারারটা, কিন্তু আলাদা কিনা। দেখো, ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র প্রধানত গণরাজ্য, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র গণরাজ্য নয়, ঠিক আছে না? গণরাজ্য নাই, আমরা একটা গণরাজ্য মতলব হইল রিপাবলিক। এই যে আমরা যে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তানরে বংশানুক্রমে আমরা তানে নির্বাচন করি, জনগণের দ্বারা নির্বাচিত হন। ইংল্যান্ডের মতো আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপ্রধান পুরুষানুক্রমে মানে বংশক্রমে নির্বাচিত হই না। ইংল্যান্ডও রানী ভিক্টোরিয়ার পরে তার বংশ এরকম হইয়া মানে রাষ্ট্রপ্রধান তারা সবসময় বংশানুক্রমে থাকবা, তাই না? সব রাষ্ট্রের হেড থাকবা, যদিও রাষ্ট্রপ্রধান নামমাত্র এখন রয়েছেন খালি, শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক সরকারই চালায় তারা এখানেও। তো ইংল্যান্ডের রাজা নতুবা রানীর বিপরীতে আমাদের রাষ্ট্রপতি জনগণ কর্তৃক নির্বাচিত, এর লাগিয়ে আমরা গণরাজ্য আর তারা গণরাজ্য আলাদা। দ্বিতীয়ত, ভারতবর্ষের সংসদের উচ্চ সদন যে আছে রাজ্যসভার, এই রাজ্যসভার গঠন আর ক্ষমতা ইংল্যান্ডের উচ্চ সদন যে আছে হাউস অফ লর্ডস কয় তার উচ্চ সদনে, এটার থেকে বহুলাংশে পৃথক, বহুত হিসাবে মানে আলাদা আছে। তৃতীয়ত, ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্রের সংসদ অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভারতবর্ষের সংসদ ততটা শক্তিশালী নয়। ইংল্যান্ডের সংসদে বেশি পাওয়ার দেওয়া হয়ে গেছে, আমরা অতটা পাওয়ার দেওয়া হয়েছে না, আমরা পাওয়ার বাটিয়া দেওয়া হয়েছে। এক হেডও পাওয়ার দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, বুঝছো নি? এর লাগে সবরে বাটিয়া পাওয়ার দেওয়া হয়েছে, একটা আর একটার উপরে চেক রাখবো, এতে গিয়ে পাওয়ারের ব্যালেন্স থাকবো। মোট কথা, ভারতবর্ষের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত করে সংবিধান প্রণীত হয়েছে। আমরা ওই যে ইন্ডিয়ানাইজেশন, ভারতীয়করণ, এইটা হইলো ভারতীয়করণ। ভারতবর্ষের পরিস্থিতি জেলা ওলাও হিসাবে সংবিধান প্রণীত, তারা কত বিজ্ঞ মানুষ আসলে, তারা দেখো এমন সংবিধান বানাইছেন আজকে অত বছর পরেও আমরা এই সংবিধান মানিয়ে সুন্দর করিয়া দেশ চালিয়ে যেতে পারলাম। আর সংবিধানে এমনভাবে বানাইছেন যাতে সেওরে অতখান পাওয়ার ক্ষমতা দিয়া দিছেন না, যাতে গিয়ে আরেকজনের অসুবিধা হয়ে যায়। ফলে আমাদের এখানকার সংসদীয় গণতন্ত্র আমাদের দেশকে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা সম্পন্ন সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। আমরা সংসদীয় গণতন্ত্রে আমরা বিশ্বর কাছে একটা বিশেষ মর্যাদা সম্পন্ন সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সম্মান দিছে, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে গণতান্ত্রিক ব্যবস্থা কিলা, আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা।
এখন হইল গিয়া দেখো সারমর্ম আমরা পড়িলে এই চ্যাপ্টারের সারমর্ম কিতা। সারমর্ম হইল গিয়া ভারতের সংবিধান 1950 সালের 26 জানুয়ারি কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আর 1947-এর 15 আগস্ট থেকে 1950 পর্যন্ত 26 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষ শাসন ব্যবস্থা আমরা 1935 সালের ভারত সরকার আইন অনুসারেই চালাইছি। প্রস্তাবনায় উল্লেখিত গুরুত্বপূর্ণ শব্দ কয়টা কিতা কিতা? সার্বভৌমত্ব, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র। এগুলো সবটা শব্দের অর্থ আছে, ডিটেইলে এগুলোর মিনিং আছে, যেটা প্রশ্ন পরীক্ষাতে ইয়ে থাকে। এটা তোমরা পার্ট 1 পাইবা, পার্ট 1 দেখিও, সব বুঝিয়ে দিছি। আমেরিকার আদর্শে আমাদের দেশে প্রকৃত যুক্তরাষ্ট্রে প্রবর্তন করা হয়নি, তাই আমাদের সংবিধানে কোথাও যুক্তরাষ্ট্র শব্দের উল্লেখ নেই। তার পরিবর্তে সংবিধানের প্রথম অনুচ্ছেদে ভারতবর্ষকে রাজ্যসমূহের সংঘ বলে ঘোষণা করা হয়েছে। আমেরিকার মতো আমরা যুক্তরাষ্ট্র ডাইরেক্ট যুক্তরাষ্ট্র না, এর লাগে আমরা সংবিধান ও যুক্তরাষ্ট্র কোনো জায়গায় লেখা নাই। এর পরিবর্তে 1 নম্বর অনুচ্ছেদ লেখা আছে রাজ্যসমূহের সংঘ। ভারত হবে রাজ্যসমূহের সংঘ। তো 1 নম্বর অনুচ্ছেদ কোনো সময় পরীক্ষায় যেতে পারে যে প্রথম অনুচ্ছেদে কিতা লেখা আছে। আর অনুচ্ছেদ টোটাল কতটা যদি প্রশ্ন হয় পরীক্ষার থেকে তা হইবে, অনুচ্ছেদ টোটাল হইল গিয়া 395টা। যদিও প্রকৃতার্থে অনুচ্ছেদ বেশি, কিন্তু টোটাল নাম্বার 395 এখনও আছে। সংসদীয় গণতন্ত্র আমাদের দেশকে বিশ্ব দরবারে একটি বিশেষ মর্যাদা সম্পন্ন সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। 1935 সালের ভারত সরকার আইন সীমিতভাবে পরাধীন ভারতবর্ষে সংসদীয় পদ্ধতি সরকারের সূচনা করেছিল। সংসদীয় গণতন্ত্র আমাদের দেশকে বিশ্ব দরবারে একটি মর্যাদা সম্পন্ন সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওইটা হলো চ্যাপ্টারের সারমর্ম, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন উত্তর দেখা জরুরি। সব প্রশ্নের উত্তর দিতে পারবা, খালি দেখে যাও। যদি চ্যাপ্টার পালা করে 2 পার্ট বুঝিয়ে থাকো। 1945 সালে অনুষ্ঠিত নির্বাচনে ইংল্যান্ডে কোন দল জয়ী হয়েছিল? শ্রমিক দল। প্রথম চ্যাপ্টারের প্রথম পাতাত লেখা আছে। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? তো আমরা এটা ফার্স্ট পাতাতে লেখা আছে 1947 সালে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার জাস্ট 1 বছর আগে ক্যাবিনেট মিশন পাঠাইছিল ইংল্যান্ডের শ্রমিক দলের সরকারে। কিতার লাগি পাঠাইছিল? হোসেন ভারত আইয়া ভারতের লাগিয়ে একটা পৃথক তারার মানে আমরা একটা সংবিধান বানাইয়া দেওয়ার লাগিয়ে একটা সংবিধানের কমিটি গঠন করার লাগিয়ে এই ক্যাবিনেট মিশনরে পাঠানো হয়েছিল। ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় সংবিধান সভার যদি প্রথম সভাপতি হয় না, কনফিউজ হয় না, প্রথম সভাপতি আসলে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি আসলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। আর খসড়া কমিটির সভাপতি বা অধ্যক্ষ যদি আয় তখন আসলে ডক্টর ভীমরাও আম্বেদকর। ও দেখুন 4 নম্বরে ওই প্রশ্ন দেওয়া আছে। সংবিধান খসড়া সমিতির অধ্যক্ষের নাম কি? ডক্টর ভীমরাও আম্বেদকর, বি.আর. আম্বেদকর হওয়া সংক্ষেপে। সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধানের কত সংখ্যক সংশোধনের প্রস্তাবনায় সন্নিবিষ্ট করা হয়েছিল? আমরা দেশে সমাজবাদী আর ধর্মনিরপেক্ষ এই দুইটা শব্দ আমরা সংবিধানও কোনো জায়গায় নাই। আমরা সংবিধানের প্রস্তাবনাত আসলো না আগে, এখন আছে। তো এটা ঢুকানো হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে। কততম সংশোধনের মাধ্যমে ঢুকানো হয়েছিল? তো এটা হলো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই দুইটা শব্দ আমরা সংবিধান ঢুকানো হয়েছিল। ইংরাজি ফেডারেশন শব্দটি লাটিন শব্দ, কোন লাটিন শব্দ থেকে এসেছে? তো এটা হইল গিয়া লাটিন শব্দ ফোডাস থেকে এসেছে, FOEDUS, ফোডাস। যুক্তরাষ্ট্রের গৃহভূমি বললে কাকে বোঝায়? যুক্তরাষ্ট্রের গৃহভূমি বললে আমেরিকা যুক্তরাষ্ট্রকে বোঝায়। ভারতবর্ষের দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা আছে কি? না, আমাদের দেশে দ্বৈত নাগরিকত্বের ব্যবস্থা নাই। আমরা দেশের কেউ নাগরিক হইলে সে শুধু ভারতেরই নাগরিক। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ধারণা কোন দেশের সংবিধানের অনুকরণে গঠিত হয়েছে? তো ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ধারণা যেটা, এটা হচ্ছেন আমেরিকা না কানাডা? না, আমেরিকাও নয়, কানাডাও নয়। এটা হইল গিয়া ইংল্যান্ডের সংবিধানের অনুকরণে আমরা গঠন করছি ভারতের সংসদীয় গণতন্ত্র। আমেরিকা কানাডা হইল গিয়া যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা আমেরিকারে ফলো না করিয়ে কানাডারে ফলো করছি, ঠিক আছে। আচ্ছা, সংক্ষেপে উত্তর দাও। ব্রিটিশ সরকার কেন ভারতবর্ষে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল? এটার উত্তর আমি তোমরা আগেও দিলেছি, যেন ভারতবর্ষের লাগিয়ে ভারতীয়টার লাগিয়ে একটা পৃথক সংবিধান গঠনের লাগিয়ে অনুকূল পরিস্থিতি প্রদান করছিল এই শ্রমিক দলের সরকারে। আর ক্যাবিনেট মিশনে পাঠাইছিল, কইছিল যাও তারারে গিয়ে তারার একটা এই সংবিধান সভা একটা গঠন করিয়া দিছিল এই ক্যাবিনেট মিশনে আমরারে। আর এরপরে আমরা সংবিধানের খসড়া কমিটিও বানানো হয়েছিল। আর খসড়া কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করিয়া সংবিধান তৈরি করছিল। তো ভারতীয়দের জন্য ভারতের পৃথক সংবিধান
ব্যাপারে বিবেচনা করার জন্য বা পৃথক সংবিধান গঠন করার জন্য ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিল ভারতবর্ষে ব্রিটিশ সরকার। 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 26 জানুয়ারি পর্যন্ত ভারতবর্ষের শাসন ব্যবস্থা কোন আইনের ভিত্তিতে চলেছিল এবং আইনটি কে প্রস্তুত করেছিলেন? তো এটা আমরা আগেও দেখছি, আমরা সারমর্মত পাইছি যে 1949 আমরা কিতা হয়েছে, সংবিধান যদিও বনিয়া রেডি হয়ে গেছে 26 নভেম্বর, কিন্তু সংবিধান নানা কারণে আমরা এই নতুন সংবিধান হিসাবে আমরা দেশ পরিচালনা শুরু হইতে এই সংবিধান কার্যকারী বলবৎ হইতে 1950-এর 26 জানুয়ারি এসে। তো এই 1.5-2 মাসের যে গ্যাপ আসলো, এই গ্যাপটা আমরা আগের যে ভারত সরকার আইন আসলো 1935-এর, এই ভারত সরকার আইন হিসাবেই চালাইয়া গেছে আমরা দেশ। আর এই আইনটা প্রস্তুত করছিল ব্রিটিশ গভর্নমেন্টে, ঠিক আছে, ব্রিটিশ সরকার প্রস্তুত করেছিল। আর এই সময়কালে আমাদের দেশ 1935 সনের ভারত সরকার আইন হিসাবেই চলেছিল। প্রস্তাবনায় আমরা ভারতবাসী জনগণ বলে কেন উল্লেখ করা হয়েছে? তো প্রস্তাবনায় আমরা ভারতবাসী প্রথমে লেখা আছে আমরা ভারতবাসী, ভারতবর্ষকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক গণতন্ত্র, এরকম করে লেখা আছে। তোমরা প্রস্তাবনা পড়ে লেগেও ফার্স্ট পার্ট আমি বুঝিয়ে দিছি। তো আমরা ভারতবাসী জনগণ এর লাগে হওয়া হয়েছে কারণ এতে বোঝানো হয়েছে যে ক্ষমতার যে উৎস আমরা দেশও ওই লোকের জনগণ, ঠিক আছে। তো তুমি উত্তর কেলা লিখবাই? তো উত্তর লিখতে ওরকম লিখবাই যে প্রস্তাবনায় আমরা ভারতবাসী জনগণ বলে উল্লেখ করার প্রধান কারণ হলো এই কথা ব্যক্ত করা যে আমাদের দেশের ক্ষমতার উৎস হচ্ছে আমাদের দেশের জনগণ। সার্বভৌমকতার মানে কি? সার্বভৌমকতা যদি এক লাইনে উত্তর লেখো লাগবে, সার্বভৌমকতার অর্থ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। আর যদি একটু বাড়াইয়া লিখতে হয় তো তোমরা ফার্স্ট পার্ট দেখে লেগে, ফার্স্ট পার্টের ডিটেইলে দেওয়া আছে। সার্বভৌমর অর্থ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা। এর অর্থ হচ্ছে যে কোনো দেশ অন্য কোনো দেশের প্রধানত নয়, নিজের শাসন ব্যবস্থা এবং নিজের দেশের অখণ্ডতা বজায় রাখার কর্তৃত্ব কোনো দেশের নিজের হাতেই অর্পিত আছে। এরকম করে একটু ডিটেলে লিখতে পারবে তোমরা। আর সুন্দর করিয়া ফার্স্ট পার্টও তোমরা দেওয়া আছে, এটাও তোমরা দেখতে পারবে। কোন সালের কত সংখ্যক সংশোধনের অনুসারে সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সন্নিবিষ্ট করা হয়েছে? তো এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর হইল গিয়া 1976 সনের 42তম সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সন্নিবিষ্ট করা হয়েছে। অর্ধ যুক্তরাষ্ট্র কাকে বলে? অর্ধ যুক্তরাষ্ট্র এমন দেশকে বলে যেখানে কি আছে, যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আছে এবং এক কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য আছে। সিম্পল। কোন আইন ভারতবর্ষে সীমিত সংসদীয় শাসন পদ্ধতির প্রবর্তন করেছিল? তো 1935 সনের ভারত সরকার আইন যেটা আসলো বা ভারত শাসন আইন, তো এই আইনে কিতা করছিল, সীমিত রূপে ভারতবর্ষে এই সংসদীয় শাসন পদ্ধতির প্রবর্তন করছিল। এখন আই গেছি আমরা দেখো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এটা একটু লম্বা করিয়া লিখতে লাগবো। যদি তোমরা এটা লম্বা করিয়া লিখতে চাও তাইলে তোমরা লিখতে পারবা। আমি সংক্ষেপে কইয়া যাই আর ওই হিসাবে তোমরা বানাইয়া লেখার চেষ্টা করিও। আর যদি চাও তোমরা আমি ডিটেইলে লেখিয়া ভিডিও বানিয়ে আপলোড করতাম তো তোমরা কমেন্ট করে দিও, আমি বানাইয়া আপলোড করে দিই। এই ভিডিওতে আমি এটা ইনক্লুড করছি না কারণ ভিডিও অলরেডি দেখো কত লেন্দি হয়েছে আর আমি লম্বা করতে চাইছি না। পরে ভিডিও যে চাই দেখিয়া ভিডিও কিতা করতো না, কেউ দেখতে চাইতো না, বোরিং লাগবো। তোমরা হয়তো দেখতাই না, তারা দেখরায় এখন। তো ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ কীভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করা হতো। সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ কীরকম প্রতিফলিত হয়েছে এই জিনিসটা আমরা আলোচনা করিয়া কইতাম। মোটামুটি লিখতে লাগবো 10-15 লাইন বা 10-12 লাইন তো লিখতে লাগবো। তো আমরা লেখা শুরু করার সময় কী লিখব? ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা, ভারতবর্ষের সংবিধানের মুখবন্ধ, প্রথম লাইন লাগবে। বা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রতিচ্ছবি। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত প্রধান শব্দ যেমন সার্বভৌমত্ব, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ইত্যাদি ভারতের সংবিধানের আদর্শকে প্রস্ফুটিত করেছে। ওরকম হইয়া তোমরা আরও লম্বা করিয়া ডিটেল দিয়া লিখতে পারবা, ঠিক আছে। 2 নম্বরে সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং গণরাজ্য বলতে কী বুঝো বিশদভাবে বর্ণনা করো। এটা ফার্স্ট পার্টও গেলে তোমরা পাইলেই ভাই, এই ভিডিওর ফার্স্ট পার্টও এটা দেওয়া আছে, এটার উত্তর। নেহেরুর উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাবসমূহ আলোচনা করো। তো এটাও ফার্স্ট পার্টও লাস্ট দিকে এটা নিয়ে আছে। নেহেরুর যেটা প্রস্তাব আছে যেটার স্বীকৃতি দিয়েছিল পরে সংবিধান সভায়। 4 নম্বর হলো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিলা তো লেখবা
যেটা আমরা এখন একটু আগে আলোচনা করছি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অন্য দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার থেকে খানিকটা আলাদা। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যদিও রাজ্যগুলোর পৃথক সরকার থাকে, রাজ্যগুলোর পৃথক এই নির্ধারিত সীমানা থাকে, কিন্তু রাজ্যের উপর কেন্দ্র সরকারের দস্তুর মতো নিয়ন্ত্রণ থাকে। এইরকম করে লেখবাই, এরকম করে 5-6টা পয়েন্ট লেখলে হয়ে যাব। ভারতবর্ষের সংসদীয় পদ্ধতির সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে একটি আলোচনা প্রস্তুত করো। তো এটা লম্বা করে করতে লাগবো। সংসদীয় পদ্ধতির সরকার কীরকম? আমরা সংসদীয় পদ্ধতির সরকার অমুক মিলিয়ে গঠিত। এই নিম্নকক্ষ, উচ্চকক্ষ, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি মিলে ভারতের সংসদ গঠিত। এই সংসদের দ্বারা শাসন কার্য পরিচালনা করা হয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়। এই জন্য ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয়। ভারতীয় সংসদীয় পদ্ধতি ব্যতিক্রমধর্মী, এটি অন্য দেশের থেকে আলাদা। এরকম করিয়া বাড়াইয়া ছাড়াইয়া লাগবে। তো এটা তোমরা মুখে করি, তোমরা হয়তো শুনতে ভালো লাগে না বা বোরিং লাগে। তো এটা তোমরা আমি ডিটেইলে ভিডিও বানাইয়া বুঝিয়ে দিতে পারবো। যদি তোমরা চাও আমার কমেন্ট করবে। আর এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো তোমরা অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করিও, চ্যানেল সাবস্ক্রাইব করিও। চ্যানেল হইলে ভিডিও বেজান পাই তোমরা লাভ বইব যেগুলো দেখিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।